সকালবেলার আমির রে ভাই, গরিব সন্ধ্যাবেলা। মানে একটা দেশের একটা প্রধানমন্ত্রী অথবা আমি যাই বলি, সে একটা বাদশাহ হোক, রাজা হোক, তার পিছনে ছিল হাজার হাজার নেতাকর্মী, যেটা হচ্ছে তার সাথে ছিল হাজার হাজার লক্ষ লক্ষ পুলিশ বাহিনী, মানে হচ্ছে প্রোটোকল, এত বাহিনী এবং এত এসএসএফ, মানে হচ্ছে স্পেশাল সিকিউরিটি ফোর্স, এত কিছু, এত নেতাকর্মী, এত কিছু রেখে যেই দেশটা 15টা বছর, একটা না একদিন না 2 দিন না 15টা বছর একটা প্রধানমন্ত্রী কিন্তু পুরো দেশটা কাঁপায়া দিছে, জাস্ট কাঁপায়া দিছে। মানে এরা কি করছে, পুরো দেশটা তাদের নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। আর বাকি যে আমাদের 20 কোটি মানুষের মধ্যে তাদেরই কর্মী ছিল 10 কোটি, আর 10 কোটি মানুষ ভয়ে তাদের সামনে কিন্তু কথা বলার বা কোনো কিছুর সাহস রাখতে পারতো না। কিন্তু কি এমন হলো যে এই যে প্রধানমন্ত্রী, তাকে নাকি মানে দেশ থেকে বের করে দিল একটা আন্দোলনের মাধ্যমে, তাও একটা ছোট্ট বিষয় নিয়ে, তাও আবার সময় লাগছিল মাত্র 45 মিনিট তাকে সময় দেওয়া হয়েছে। এই 45 মিনিটে তার দেশ ছাইরা মানে দেশের বাইরে চলে যেতে হয়েছে। ঘটনা কী হয়েছে চলেন আমরা একটু খতিয়ে দেখি। তার আগে আর একটা কথা, এই যে বাঘা বাঘা নেতাকর্মীদের ছবি দেখতে পাচ্ছেন, এদের সাথেও কিন্তু প্রোটোকল, পুলিশ বাহিনী এবং বিভিন্ন নেতাকর্মীদের সাথে অনেক জনগণ থাকতো, তাদের ভয়। তো সবার প্রথমে ভাই কি হয়, ছোট্টখাটোভাবে একটা আন্দোলন চলতে থাকে, যেটা হচ্ছে ঢাকা ভার্সিটির ছাত্ররা ছোটোখাটো একটা আন্দোলন করে। সেখানে কি হয়, তার একটা যৌক্তিক আন্দোলন, মানে একটা কোটা নিয়ে, মানে তারা যাতে ভালোভাবে চাকরি পেতে পারে, মুক্তিযোদ্ধা সন্তানের নামে যে চাকরিগুলো চলে যেতেছে সেটা যেন তারা পাইতে পারে, সেই জন্য ছোটোভাবে আন্দোলনটা করতে থাকে। এই আন্দোলনের সময় ওই সময়ের প্রধানমন্ত্রী জাস্ট বলছিল যে এই দেশের যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের সন্তান নাতিপুতিরা চাকরি পাবে না, তাইলে কি রাজাকারের সন্তানেরা চাকরি পাবে? জাস্ট এই কথাটা বলাই বুম হয়ে গেছে। তখন আবার কী হলো, বাংলাদেশের মানুষ আরও বড় করে আন্দোলন করলো। তারা বলতে থাকলো তুমি কি আমি কি, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তো এই জিনিসটা মানে বাংলাদেশে ব্যাপকভাবে ছড়াইতে থাকলো। তখন আবার কী হলো, আওয়ামী লীগের দলের যে ছাত্রলীগ ছিল তারা আবার তাদের উপরে হাঁপায়া পড়ে, মানে হচ্ছে অবস্থা বুঝে তারা ব্যবস্থা নেয়। তারা একটু মানে মোটামুটি অন্যরকম একটা অবস্থান তৈরি করে ফেলায় বাংলাদেশে। তখন হচ্ছে আন্দোলনের পরিস্থিতিটা আরও বেগবান হতে থাকে। তখন পুলিশ এবং যে সাধারণ মানুষ তাদের মধ্যে একটা মারামারির মতো একটা তৈরি হয়ে যায়, মানে একটা সংঘর্ষ তৈরি হয়ে যায়। তো এই সংঘর্ষটা আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকে। তো বাড়ার পরে তারা যতই অ্যাটাক দিচ্ছে তাদের সাথে কিন্তু মানে পেরে উঠতে পারছিল না। তখন পুলিশ বাহিনী, আওয়ামী লীগ বাহিনী, তাদের যত বাহিনী আছে তাদের সাথে একটা মোটামুটিভাবে কিন্তু বাইজা যায়। তো কিছু মানুষকে ধরে নেওয়া যাইতেছিল। তখন তার একটা ছেলের মা কিন্তু তাকে অনেক উৎসাহ দিচ্ছিল। এই জিনিসটা দেখা বাংলাদেশের ইন্টারনেটের মাধ্যমে কিন্তু ব্যাপকভাবে ছড়াইতে থাকে। তখন কিন্তু ইন্টারনেটটাও কিছুটা বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর আবার কারফিউ টারফিউ দেওয়া হয়েছিল। তো একটা আন্দোলনে কী হয়েছে যে আবু সাইদ ভাই, যে হচ্ছে এখন বীরশ্রেষ্ঠ কিন্তু মুক্তিযোদ্ধার একটা পাচ্ছে। তো ওনারে কী হয়েছে, প্রথম একটা গুলি করার পরে উনি কিন্তু বুঝতে পারে না, তাকে গুলি করা হয়। 2-3টা গুলি তার গায়ে লাগে। জিনিসটা ইন্টারনেটে কিন্তু ব্যাপকভাবে ছড়ায় যায়, প্লাস সে কিন্তু সেখানেই মারা যায়। তো এইভাবে শহীদ হওয়ার পরে কিন্তু বাংলাদেশে এমন একটা খারাপ অবস্থা শুরু হয়ে যায়। তার বোন এমনভাবে কান্নাকাটি করে, সেটা একটু আপনাদের একটু শোনাই দিলে বুঝবেন। সরকারি কলেজ স্কলারশিপ পাতে ভাই, বাপে আমার খুশিতে কান্দিতে ভাই। আই রে স্কলারশিপ পাতে ভাই, আমরা মূর্খ মানুষ জানি না এত মেধাবী ছাত্র ভাই, কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই? কি জন্য আমার ভাই সুখে ভার্সিটি ইংলিশ সাবজেক্ট নিয়ে। তো এইগুলা দেখার পরে বাংলাদেশের মানুষ পুলিশ টুলিশ আর কিছু মানলো না, পুলিশই মায়ের শুরু করে দিল। তার মানে দেশের অবস্থা এমন হয়ে গেছে, কোনো বাহিনী কিন্তু ভয়ে বেশি একটা বের হইতে পারতেছিল না। মানে মানুষই কিন্তু মানে বাঙালি, এমন বাঙালি এরা কী করছে, ওই টিএসএল যে পুলিশ মারতো, ওই পুলিশের আবার ওই টিএসএল ধরে তার দিকে আবার উল্টায় মারতো। মানে এমন বাঙালি এই বাংলাদেশে আছে। তো সেই কারণে কিন্তু পুলিশটা আর আগাইতে পারতেছিল না। মানে এই আন্দোলনটা এমনভাবে বেগবান হয়েছে যেটা মানে ভাবার মতো না। এছাড়া কিন্তু দেখা যায় তারপর আরেকটা জিনিস ভাইরাল হইলো, এই যে এই একটা ভাই, এই ভাই রেখে নিয়ে যেতেছিল, পুলিশ মুখটা চাইপা ধরছে। এই জিনিটা মানুষের একবারে কলিজায় দেওয়া লাগে। তো এই জিনিসগুলো দেখা মানুষ কিন্তু পুলিশ টুলিশ, গুলি, বুলেট, বোমা কোনো কিছুতেই মানুষ আর আটকাইলো না, মানুষ শুরু করে দিল। তো এই পুলিশ বাহিনীর যখন মারা শুরু করলো মানুষ, তখন কিন্তু দেখতেছিল যে পুলিশ বাহিনীরা কিন্তু আলাদা হয়ে যেতেছিল। কিছু পুলিশ আবার মানুষের পক্ষে চলে আসতে শুরু করলো। তো এই মানুষগুলোর সাথে কিছু পুলিশ সাপোর্টও দিচ্ছিল, আবার কিছু পুলিশ মানুষকে মারছিল। তো এই জিনিসগুলো কিন্তু ভাইরাল হচ্ছে। তবে ঢাকা ভার্সিটির কিছু বাগী নেত্রী বলা চলে, এরা কিন্তু একবারে মানে কাঁপায় দিছিল পুরো দেশের। এরা এমনভাবে সাপোর্ট দিচ্ছিল যে মানে বাংলাদেশ তাদের আয়ত্তে চলে আসছিল কিছুটা, এইরকম বিষয়গুলো দেখা যাচ্ছিল। তো
তো তারা কিন্তু ভালো একটা সাপোর্ট দিছে বাংলাদেশের এই দেখা যায় দ্বিতীয় স্বাধীনতা বা যাই বলি আমরা, তো ওনারা কিন্তু একটা ভালো সাপোর্ট দিচ্ছিল, ওনারা পুলিশের সামনাসামনিও কথা বলছিল। তো তারপরে কি হয়, একটা ছোট্ট ঘটনা ঘটে যায়, ওই যে মুগ্ধ যাকে আমরা এখন চিনি, তার নাম একদম এখন মুগ্ধ চত্বর হয়ে গেছে। উনি কি করছিল, জাস্ট সে বলছিল যে পানি লাগবে, পানি, এতটুকু আমরা জানি। তারপরে ওর গায়ে একটা গুলি, তো এই জিনিসটা মানুষের হৃদয়ে লাগার পরে তারপরে এক দফা দিয়ে দিল, এক দফার পরে শুরু হইলো আসল খেলা। এইখানে যা হইল, তো এতদিন ছিল 2 দফা, 4 দফা, 5 দফা, 8 দফা, 10 দফা থাকে, এখন হয়ে গেল একবার বাহুবলী বলেন, কেজিএফ বলেন, সব ফেল করে ফেলাইলো একবারে। মানে এক দফা দিয়ে একবারে সংসদ ভবন, গণভবন সব কিন্তু মানুষের দখলে নিয়ে নিল, মানে তাকে একবারে পতনের জন্য যা করা দরকার তাই কিন্তু করতেছিল। তো এই ঘটনাগুলো ঘটে গেল বাংলাদেশের মধ্যে। তো সেনাবাহিনী কিন্তু বাংলাদেশের মানুষকে ফুল একটা সাপোর্ট দিয়েছিল, এই কারণে আসলে তারা স্বাধীনতাটা পাইছে। দেখেন সেনাবাহিনীকে ফুল দেওয়ার জন্য মানুষও উঠে গেল, মানে মানুষের সাথে সেনাবাহিনীর সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। এই কারণে কিন্তু ওই শক্তিগুলো তাদের সাথে কিন্তু পারছিল না, পেরে উঠছিল না। তো তখন কি হইলো, দেখা যায় সবাই জানতে পারলো যে শেখ হাসিনা চলে গেছে বাংলাদেশ থেকে, এই দেশের থেকে সরকার চলে গেছে, মানে স্বাধীন হয়ে গেছে এরকম একটা বিষয়। তো মানুষ উল্লাস করা শুরু করলো সাধারণভাবে। তো যে উল্লাসটা করা শুরু করছিল তাদের কিন্তু উল্লাস পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তারপরে যেটা হয়, বাংলাদেশ তো যতই হোক তারা কিন্তু একটা লুটপাটের দিকে চলে গেল। তারা গণভবন থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু নিয়ে চলে যাওয়া শুরু করলো। তো এই জিনিসটা তারা হয়তো এনজয় হিসাবেই করতে চাচ্ছিল, কিন্তু বর্তমান জেনারেশন তারা চাচ্ছিল যে সব কিছু নিয়ে যাবে একটা একটা করে। তো এই জিনিসটা আবার বহির্বিশ্বে কিন্তু ভালোভাবে দেখে নাই। তারপর যাই হোক, বাঙালির এই জিনিসটা কিন্তু খুব একটা নাটক বা মুভি এরকম টাইপের কিছুটা হয়েছিল। তো তারা কিন্তু যে যা পাচ্ছিল, চেয়ার, টেবিল, ফ্রিজ, ল্যাপ তোষক, শাড়ি, ছুরি, মানে যা পাইতেছিল তাই কিন্তু নিয়ে যেতেছিল। এইখানে কিন্তু একটা মানে কোনো সুতাটাও তারা রাখবে না, এরকম একটা পরিস্থিতির শিকার সেখানে হয়ে গেল আর কি। তো এইখান থেকে কিন্তু সব কিছু নিয়ে যেতেছিল। এখন এতদিন যে ছিল ক্ষমতায়, উনি যখন এই ভিডিওগুলো দেখবে, উনি যখন দেখতেছে তার ঘরের সবগুলো আসবাবপত্র সে যেগুলো ইউজ করতো সেগুলা মানুষ এইভাবে নিয়ে যেতেছে, তার কতটা খারাপ লাগবে, তার কতটা ভালো লাগবে বা কীরকম লাগবে, সেই জিনিসটাও কিন্তু একটা দেখার বিষয়। তো এই সব আজব ধরনের ঘটনা ঘটে গেল বাংলাদেশে, তাও আবার 2024 সালে এসে, যেটা মানে মানুষ পরিকল্পনাও করছিল না। তো এত তাড়াতাড়ি স্বাধীনতা মানুষ পেয়ে যাবে সেটাও কিন্তু অবিশ্বাস্য ছিল। তো তারপরে যেটা করলো মানুষ, এই যে আপনার মুক্তিযোদ্ধার আগের যে শেখ মুজিবের ছবি টবি এগুলোর মধ্যে আগুন দেওয়া শুরু করলো, এগুলো ভাঙচুর শুরু করলো। এই জিনিসগুলো আবার বাংলাদেশে দেখা যায় একটা খারাপভাবে কিন্তু বহির্বিশ্বে দেখানো শুরু হইলো। তো সব মিলে কথা একটাই, সবচেয়ে খারাপ যেটা লাগছে সেটা হচ্ছে শেখ হাসিনা যেদিন পালিয়ে যাচ্ছিল আর কি, তাকে নাকি 45 মিনিট সময় দেওয়া হচ্ছিল। তো তার হয়তো জামা কাপড় গোছানোর সময় সে পায় নাই, খুব দ্রুত সে ইস্তফা দিয়ে তার গাড়িতে উঠে চলে গেল এবং একটা হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে সে বাংলাদেশ ত্যাগ করলো। তো এই জিনিসটা কারো কাছে হয়তো অনেক খুশির, ভালো লাগছে, আবার কারো কাছে অনেক দুঃখের। তো সব মিলে আমরা বলবো এই ভিডিওটা এতটা যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখে থাকি, যে আসলে এত বছর একটা দেশ চালানোর পরে, এত বছর একটা দেশের শাসন নিজের আয়ত্তে নেওয়ার পরে যখন হেলিকপ্টার, এটা আপনি নিজেই ভাবেন, আপনি নিজেই হেলিকপ্টারে চলে যাচ্ছেন বাংলাদেশ থেকে, মানে আপনি পালিয়ে যাচ্ছেন, অথবা এই দেশে আর ফিরবেন না, অথবা আপনার শাসন হাত থেকে চলে গিয়েছে, আপনি হয়তো বাংলাদেশ থাকলে আপনাকে মেরে ফেলতো, এরকম একটা অবস্থায় বাংলাদেশ ছেড়ে চলে যাওয়াটা কিন্তু খুব একটা কঠিন বিষয় হতে পারে, দুঃখের বিষয় হতে পারে। আবার দেখা যায় এটা পালায়া হয়তো নিজেকে রক্ষা করলাম সেই কারণে আবার ভালোর বিষয় হতে পারে। তো আমরা দেখা যায় যাই হোক, বাংলাদেশ শেষ পর্যন্ত স্বাধীন হয়েছে, এখন হয়তো কি হবে সেইটাও বোঝা যাচ্ছে না। তো হয়তো ভালো কিছুই হবে, আবার খারাপ কিছু হতে পারে, কোনো কিছু আসলে বলার অপেক্ষা রাখে না। কিন্তু কিছু মানুষের টার্গেট ছিল উনি চলে গেলে হয়তো ভালো হয়, এই কারণে কিছু মানুষ কিন্তু রাস্তায় ওই সময় চলে যাওয়ার কথা শুনেই কিন্তু নামাজ আদায় করা শুরু করলো। কেউ হয়তো 2 রাকাত নফল নামাজের আদায়ের যে ইচ্ছা ছিল সেটাও পালন করছিল। তো আমরা একটা ভিডিও, অনেক আগের হয়তো ভিডিও হবে, তো কিছুটা আমার কাছে মনে হয় এরকমই হচ্ছিল। তো সে যখন চলে যাচ্ছিল তখন সে কিন্তু হয়তো জানালা দিয়ে তার দেশটা শেষবারের মতো একটু দেখছিল, যে আমার দেশটা এত বছর আমি থাকার পরে চলে যাচ্ছি। এই বিষয়গুলো কিন্তু খুব খারাপ লাগলো। তো তার হয়তো যাওয়ার পরেও এই ভিডিওগুলো তার সামনে পড়লে বা সে জানলে বা দেখলে তার কতটা কষ্ট লাগবে বা কতটা ভালো লাগবে সেটা আমাদের জানা নেই। তো সবশেষে কথা একটাই, দিন শেষে কে কীরকম করলো, ভালো করুক খারাপ করুক, সেটার কিন্তু একটা পরিফল আসলেই পাওয়া যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।